নির্বাচন বানচাল করতে চায় বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। একদিনে ১৫৭ প্রকল্পের ১০,০০০ অবকাঠামোর উদ্বোধন। কাল সভা করবে নির্বাচন কমিশন, সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার সম্পর্ক নেই, জানালেন সচিব। আরও একটি বিশ্বকাপ ফাইনালে ওঠার পরীক্ষায় নিউজিল্যান্ড, অপরাজিত থাকার সংকল্পে ভারত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ ঘনিয়ে আসছে। এই মুহূর্তে জনগণের স্বার্থে অবরোধ, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান সরকার প্রধান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা ৩ মেয়াদে বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক প্রেক্ষাপট বদলে গেছে। চট্টগ্রামে শেখ হাসিনা সরণি বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে কিংবা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অসংখ্য স্থাপনা বাড়িয়েছে নগর সৌন্দর্য এবং যুক্ত করেছে আধুনিক জীবন ব্যবস্থায়। গণভবন থেকে ৬৪ জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ২৪ মন্ত্রণালয়ের ১৫৭ প্রকল্পের আওতায় আরও ১০,০০০-এর বেশি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জেলার ৭ উপজেলা নিয়ে এ পর্যন্ত ৩২ জেলার ৩৯৪ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। তৃণমূল থেকে আঞ্চলিক যোগাযোগের প্রতিটি স্তরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছি। আওয়ামী লীগ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কিন্তু সরকার গঠন করে নাই। আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই ২১ সালের মধ্যে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এখন সামনে আমাদের 2041 স্মার্ট বাংলাদেশ করতে হবে। নির্বাচন বানচালে অবরোধ ও মানুষের ভোগান্তির জন্য বিএনপির সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের নির্বাচনও ঘনিয়ে এসেছে, হয়তো ২-১ দিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনী তারিখ, সময় সে ঘোষণা দেবে। অনেকে নির্বাচনে আসতে চায় না, কারণ আপনারাই বলেন ৩০টা ভোট সিট যারা পেয়েছিল তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। নির্বাচন বানচাল করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবার বাংলাদেশের মানুষকে ভোগান্তির দেওয়া, এটাই তাদের চেষ্টা। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিএনপির সম্পৃক্ততা তুলে ধরে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ওদের সুমতি হোক, এই ধ্বংসযজ্ঞ তারা বন্ধ করুক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক, এবং দেশবাসীও বলবো যে এই অগ্নিসন্ত্রাস আপনাদেরও প্রতিরোধ করতে হবে। আগামী নির্বাচনে জনগণের ভোটের উপরই নির্ভর করেন সরকার প্রধান। তারপর যখন ইলেকশন হবে, জনগণ যদি নৌকা মার্কা ভোট দিয়ে আবার আসবো, আর না দিলে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে কাল সভা করবে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেয়া চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না। শিউলির শবনমের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে দেশের প্রধান ৩টি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি রাজনৈতিক দলগুলোকে পৌঁছে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তবে সংলাপের আহ্বান জানিয়ে লেখা এই চিঠির বিষয়ে অবহিত নয় নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার ক্ষেত্রে মার্কিন চিঠি কোনো প্রভাব ফেলবে না জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, কমিশন সাংবিধানিক দায়বদ্ধতা এবং ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ করে যাচ্ছে। প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সংলাপের চিঠি কিনা এটা তো কমিশন অবহিত নয়, কারণ কমিশনের কাছে কিছুই আসে না। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে
সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছেন সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছেন। এদিকে তফসিল ঘোষণার সাথে সংলাপের সাংবিধানিক কোনো সম্পর্ক নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, রাজনৈতিক দলগুলো যে কোনো সময় রাজনৈতিক সমস্যার সমাধানে সংলাপে বসতে পারে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে শিডিউলটা ডিক্লেয়ার করা। এই যে সংলাপ বা এগুলোর সাথে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নাই। তাদের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। সংলাপ তো যে কোনো সময় যে কোনো বিষয় হতে পারে, কিন্তু তার সাথে নির্বাচনের তফসিলের কোনো সম্পর্ক নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কাল মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এবারে আসরে একমাত্র অপরাজিত দল ভারত। এদিকে এ পর্যন্ত টানা 5টি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। পারভেজ খোকনের রিপোর্ট। বিশ্বকাপ ইতিহাসে রবিন লিগের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টে 9টি দলের কেউই লিগ পর্বে ভারতকে হারাতে পারেনি। এমন অবস্থায় ভারতকেই শিরোপার বড় দাবিদার মনে করছেন ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞরা। 2011 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী 2 আসরে সেমিফাইনাল থেকে ছিটকে যায় ভারত। এর মধ্যে 2019-এ তাদের সেমিফাইনাল থেকে বিদায় করে নিউজিল্যান্ড। যদিও গ্রুপ পর্বে কিউইদের বিপক্ষে জয় পেয়েছিল ভারত, তবে তা মোটেও সহজ ছিল না। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি নিউজিল্যান্ড, অথচ এ নিয়ে টানা 5 বিশ্বকাপে সেমিফাইনালে অংশ নিয়েছে তারা। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরুটা ছিল দারুণ, টানা 4 ম্যাচ জয়। তারপর পথ হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত শেষ 4-এ জায়গা করে নিয়েছে কিউইরা। ভারতের একদিন আগে মুম্বাইয়ে পৌঁছে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করেন তারা। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু, বাজারে অর্ধেক দামে পেয়ে ভোক্তাদের স্বস্তি। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার বরাবরই চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করছে। দেশে অঙ্গন ছাড়িয়ে বিদেশে বাংলা চলচ্চিত্র সমাদৃত হবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি। এবছর শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী এবং যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন জয়া আহসান ও নন্দিনী শিমু। আজীবন সম্মাননা পেয়েছেন রোজিনা ও খসরু। একটু নজর দিলে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে যে খুব ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায় তা কিন্তু প্রমাণ করেছেন। আমি বলতে পারি ইদানিংকালে যতগুলি চলচ্চিত্র বাংলাদেশে নির্মাণ হয়েছে প্রতিটি কিন্তু মানে পরিবার দেখতে পারে, মানুষ যেতে পারে, একসাথে বসতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে, অথবা দুঃখে কাঁদতে পারে, মানুষের সঙ্গে একাত্ম হতে পারে। এখন তো ডিজিটাল যুগ, কাজেই আমরা বলবো এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র যাতে নির্মাণ হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন, সেটাই আমরা চাই। সাধারণ মানুষ কেন বিএনপির অপরাজনীতি ও সহিংসতার শিকার হলো তার দলটির কাছে জানতে চেয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ হরতালে পেট্রোল বোমা হামলায় আহতদের দেখতে যান তিনি। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ডাক্তার সামন্তলাল সেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের কাছে আমার প্রশ্ন, এই সাধারণ মানুষগুলোর কি অপরাধ? তারা কেন তাদের অপরাজনীতি হিংস্রতার শিকার হলো? এই সাধারণ মানুষের উপর বোমা নিক্ষেপ
আগুনে পুড়িয়ে মারা, এটি কেউ কল্পনাও করতে পারে না। পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনৈতিক দাবি দেওয়ার জন্য এইভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এবার ভ্রাম্যমাণ ট্রাকেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করল বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবির এই ট্রাক সেল উদ্বোধন করে বাণিজ্য সচিব জানান, ঢাকায় প্রতিদিন ৯,০০০ মানুষের কাছে পণ্য বিক্রি করা হবে। এদিকে বাজারে অর্ধেক দামে তেল, ডাল, পেঁয়াজ ও আলু কিনতে পেরে স্বস্তিতে ভোক্তারাও। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। নিত্যপণ্যের উচ্চমূল্যে ভোগান্তিতে সাধারণ মানুষ। খুচরায় সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৬ টাকা লিটার দরে, কেজি প্রতি মসুরের ডাল ১০০ থেকে ১২০ টাকা, দেশি পেঁয়াজ ১২০ টাকা ও আলু নেমে এসেছে ৫০ টাকায়। ইন্ডিয়া মসুর ডালটা ছিল ১০০ টাকা, এখন ১১০ টাকা। দেশি মসুর ডাল ছিল ১৩০, এখন ১৪০। তেলের লিটার ১৬৫ বিক্রি করতেছে। পেঁয়াজ ইন্ডিয়ানটা ১০০ আর দেশিটা ১২০ টাকা, আলু বেশি ৫০ টাকা। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারকে আগে থেকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে সরকার। এবার ট্রাক থেকে ২০০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে ২ কেজি মসুরির ডাল, ১০০ টাকায় ২ কেজি পেঁয়াজ আর ৩০ টাকা দরে ২ কেজি আলু কিনতে পারছেন ভোক্তারা। বাজারে ডাউল ১৪০ টাকা, এখানে পেলাম ৬০ টাকা কেজি। আলু বাজারে ৬০ টাকা কেজি, পাইলাম এখানে ৩০ টাকা ২৫ টাকা কেজি। তার পেঁয়াজ হলো ১৪০ টাকা কেজি, এখানে পেলাম ৫০ টাকা কেজি। আর ওই তেল হলো ১৬০ টাকা লিটার নেই বাজারে, এখানে পাইছি ১০০ টাকা করে লিটার। বাজারে অনেক দাম, আর কি এখানে দাম কম, অনেক দাম কম, অর্ধেকই কম। মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে উদ্বোধন অনুষ্ঠানে টিসিবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানালো, উচ্চমূল্যের বাজারে স্বস্তি ফেরাতেই সরকারের এই কার্যক্রম। ঢাকা সিটিতে যেহেতু অনেকে স্লাম এরিয়াতে থাকেন, যারা এখানে ফ্যামিলি কার্ড পাননি, তাদেরকে যাতে একটু সাশ্রয় মূল্যে এগুলো পাওয়া যায়, এটি আমরা অব্যাহত রাখবো যতদিনে বাজারের একটা স্বস্তি না আসবে। বিশ্বজুড়েই পণ্যের দাম বেশি উল্লেখ করে বাণিজ্য সচিব জানালেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি প্রয়োজনে ঢাকার বাইরেও চলবে এই কার্যক্রম। আমরা এটা আগামী ২ মাস তো চলবেই, তারপরে যেটা বললাম যে ডিসেম্বরের শেষে কিন্তু সব পণ্য চলে আসে বাজারে, তখন আশা করি যে দাম অনেক কমে যাবে। তখন আমরা পর্যালোচনা করবো যে আর চালু রাখার দরকার আছে কিনা, দরকার থাকলে পরবর্তীতেও চলবে। নতুন এই উদ্যোগে মাসে ২ লাখ পরিবার সুবিধা পাবে বলেও জানান বাণিজ্য সচিব। মাসে ২ লাখ হবে, ডেইলি আপনার ৯,০০০ হলে। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামালপুরের শামসুল হক ওরফে বদর ভাইকে আমৃত্যু কারাদণ্ডের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ সকালে শামসুলের আপিল খারিজ করে মামলাটি চূড়ান্ত রায় দেন। ২০১৬ সালে ১৮ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়েছিলেন তিনি সহ ৫ জন, আর মৃত্যুদণ্ড পান ৩ জন। ওই ৮ জনের বিরুদ্ধে আনা হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের ৫টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৩টি প্রমাণিত হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা শামসুল। গত ১২ জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আপিল শুনানি নেন সর্বোচ্চ আদালত। সময় হলো আবারও সংবাদ বিরতির। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, শিফা হাসপাতালে পড়ছে লাশ, যুদ্ধাপরাধের বিচার দাবি। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদে। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা হলো ৩.৩ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট। এর ফলে পরিবেশ সুরক্ষার সঙ্গে সাশ্রয় হবে বিদ্যুৎ খরচ। ওয়ালটনে এই সোলার পাওয়ার প্রজেক্টে অর্থায়ন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল। সোলার পাওয়ার প্রজেক্টে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ইটকলের চেয়ারম্যান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরীফা খান। উপস্থিত ছিলেন ইটকলের
নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ সহ 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এবার খেলার খবর। কোচিং স্টাফে পরিবর্তনে হিড়িক পড়েছে বিশ্বকাপে ব্যর্থ হওয়া দলগুলোর। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার পর ইংল্যান্ডও আনছে একাধিক পরিবর্তন। পয়েন্ট টেবিলে 9 নম্বর স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে 96-এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে দলটি। এতে কোচিং স্টাফ ছাড়াও পুরো ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পরিবর্তন আছে বাংলাদেশ দলেও। পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড স্বেচ্ছায় সরে যাওয়ার পর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতকেও ছেঁটে ফেলার পরিকল্পনা করেছে বিসিবি। দায়িত্ব ছেড়েছে পাকিস্তান পেস বোলিং কোচ মনি মার্কেল। শিরোপা ধরে রাখার মিশনে পুরোপুরি ব্যর্থ হওয়ায় কোচিং স্টাফে পরিবর্তন আনছে ইংল্যান্ড বোর্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন বানচাল করতে চায় বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। একদিনে 157 প্রকল্পে 10,000 অবকাঠামোর উদ্বোধন। কাল সভা করবে নির্বাচন কমিশন, সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার সম্পর্ক নেই, জানালেন সচিব। আরও একটি বিশ্বকাপ ফাইনালে ওঠার পরীক্ষায় নিউজিল্যান্ড, অপরাজিত থাকার সংকল্পে ভারত। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আস্তে করে ঢাকায় হাইন্দা যেতাম, বাট এখন সেটা হালকার উপর একটু স্মৃতি হয়ে যেতে